তুই ওসব ছুরি কাঁচির কথা বলছিস? আসলে হয়েছেটা কি, আমাদের শুভ ছ্যাঁকা খেয়েছে, এক প্রকার ভয়ঙ্কর ছ্যাঁকা। গতকাল রাত্রে ওর গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে গেছে, অথচ সে বেচারা জানেই না। ওইদিকে গতকাল সকালেও ওই মায়ারেও একটা হিজাব গিফট করে এসেছে, বুঝলি? তো রাতে খবর পেল তার গার্লফ্রেন্ড আর নেই। সে পাখি তার খাঁচা ভেঙে উড়াল দিয়েছে। সে দুঃখে শোকে বেচারা সুইসাইড করার সিদ্ধান্ত নিয়েছে এবং আমাকেও জানিয়েছে। আমি যে তোর বন্ধু, সেই হিসেবে আমার একটা দায়িত্ব আছে না? তাই আমি গভীর মনে ভেবে চিন্তা করে দেখলাম বিষয়টা আসলেই জটিল, গুরুতরও। এভাবে ওর ঘরে বসে একা একা মরে যাওয়াটা বড্ড বেমানান দেখায়। তাই বললাম, দোস্ত, তুই আমার কাছে চলে আয়, আমি ভালো ভালো সলিউশন দিই কীভাবে সুইসাইড করলে তোর কম কষ্ট হবে আর জলদি মারাও যেতে পারবি। ওকে আমি বলেছি এখানে হারপিক আছে, যেটাকে তুই খুব সহজেই মরে যেতে পারিস। তেমন বেশি কিছু একটা হবে না, বেশি জোর হলে ওই আর কি, ভেতরে যা যা আছে সব নষ্ট হয়ে যাবে, এরপরে তুই মরে যাবি। এটা ইঁদুরের বিষ, এটা খেয়েও মরতে পারিস, কোনো কষ্ট হবে না। জাস্ট এক গ্লাস পানি নিবি, এরপরে ওষুধটি পানির মধ্যে ছেড়ে দিবি, তারপর শরবতের মতন গুলিয়ে নিবি, এরপর ফুরুত করে সোজা গিলে নিয়ে পেটের মধ্যে চালান করে দিবি, ব্যাস মিটে গেল। এটা কোনো কষ্টের হলো? সেটা না পারলে বিকল্প পথ হিসেবে ছুরি আছে, সোজা গলায় চালিয়ে দিবি। কোনো ভয় টয় পাওয়ার দরকার নেই বোকা, আমরা আছি তো তোকে সর্বদা সাহস জোগাতে। নিজেরকে নিজের পরে এত সুন্দর করে যুক্তি দিয়ে তোকে কেউ আইডিয়া দেবে বল? এইরকম বন্ধু পেতে ভাগ্য লাগে বস, ভাগ্য, যেটা তোর আছে। তন্ময় কথা শুনে কিয়ং দশকের মধ্যে শুভ ভেটকি মাছের মতন মুখটা গোল করে নিল। করুণ চোখে তন্ময়ের দিকে এক পল চাইল। তন্ময় ঠোঁট চিপে দাঁত বের করে হাসে। শুভ চোখ রাঙালো। তন্ময় তবুও থামে না, বরঞ্চ তন্ময়ের হাসি আরো বৃদ্ধি পায়। শুভ ভাবে এটা তার কোন ধাঁচের বন্ধু তার জানা নেই। সে অভিমান করে একটুখানি বলেছে সুইসাইড করবে, আর অমনি তাকে নিয়ে ফাজলামো শুরু করে দিল। আবার কি সুন্দর মরতে সাহায্য করছে। এরা আসলে কি তার বন্ধু? পাখি আর চোখে শুভর দিকে খানিকটা চাইলো, দেখলো বেচারার মুখটা অতি শোকে কাতর। শুভর সঙ্গে পাখির চোখাচোখি হতে সে গা কাঁপিয়ে হো হো করে হেসে দিল। সেই সঙ্গে তন্ময় যোগ দিল। শুভর আগে টেবিলের উপর যা ছিল ছুঁড়ে ফেলে দিল। পাখি হাসি থামিয়ে বলা, শুভ, প্লিজ, ছ্যাঁকা তো আজ নতুন করে খাচ্ছিস না তুই, তাহলে এত রিয়াক্ট করছিস কেন? শুভ চেয়ার টেনে পাখির মুখোমুখি হয়ে বসল। দোস্ত, তোর মনটা তো পাথরের মতো শক্ত, এত শক্ত কি করে বানিয়েছিস? আমাকে একটু আইডিয়া দে, আমিও বানাই। পাখি স্মিত হেসে বলা, তোর বুকের সঙ্গে একটা পাথর বেঁধে রাখ, তাহলে দেখবি এমনিতেই তোর মন শক্ত হয়ে গেছে। শুভ ওর কথা শুনে ভাবা চাকা খেয়ে বসলো। তন্ময় বলা, এসব ছাড় শুভ, অনন্যা তোকে নিয়ে প্র্যাঙ্ক করছে, চল তোর ছ্যাঁকা খাওয়ার দিনগুলোকে একটা গান হয়ে যাক। শুভর হৃদয় সামান্য নাচিয়ে বলে, এই মুহূর্তে গান আসবে? বলেই মুখটাকে তিমির বানিয়ে নিল। এরপরে পায়ের নখ দিয়ে মাটি খুঁড়ে তন্ময় শুভর পিছে আলতো করে চর বসিয়ে দিয়ে বলা, হারিয়ার আসবে আসবে, আসবে না কেন, আসতেই হবে। তুই শুরু কর, আমি গিটার বাজাচ্ছি। শুভ ভাঙাচোরা হৃদয়ে দুলাইন গাইল। শুভর মুখে চলন্ত গানের সুর কেড়ে নিল পাখি। শুভ প্রথমে অবাক হলে পরে আর কিছু বলল না। তার আসলে ইচ্ছে নেই গান গাওয়ার। তন্ময় গিটার পাখির হাতে গিটারে বাজে সুরে সুরে সুর তুলছে সে। চলে গেছো তাতে কি, ভালোবেসে মরেছি, তুমি আছো হৃদয়ের আয়নায়, লোকে আমারে শুধায়, ভালোবাসা কারে কয় বলো না। ওদের গানের মধ্যে একটি বাইক এসে তন্ময় গেটের সামনে থামলো। পাখি গান থামে পিছু করে অমনি তার চোখে পড়ে শোধনো মুখটি। সে ভেবেছিল রঙ্গন ভাই এসেছে, কিন্তু তিনি না, নফ তালুকদার এসেছে। গত কয়েকদিন ধরে রঙ্গন ভাইয়ের সাথে দেখা নেই। লোকটা নাকি কোনো এক প্রোগ্রামে গিয়েছে, এই জন্য ব্যস্ত। বলিষ্ঠ দেহে লোকটা হেলমেট খুলে হাতে তুলে নিয়ে এইদিকে ঝড়ের ন্যায় ধেয়ে আসছে। পাখির চোখ মুখ কুচকে তন্ময়কে জিজ্ঞেস করলো, তোরা ওনাকে ডেকেছিস? তন্ময় বলা, না, শান্ত ডেকেছে। শান্ত ডেকেছে? হ্যাঁ। কিন্তু ও কোথায়? বর কিডন্যাপ করতে গেছে। পাখি আশ্চর্য মুখ নিয়ে জিজ্ঞেস করলো, আর বর? চিত্রার বর। সে কি, ওর বিয়ে হলো কবে? বিয়ে হয়নি, তবে হবে। তোর মনে আছে আমাদের সাজিদ স্যারের কথা?
চিত্রা ওনাকে ভীষণ পছন্দ করত, বেশ কয়েকবার লাভ লেটারও দিয়েছিল। লোকটা মুখের উপর রিজেক্ট করে দিয়েছে। গতকাল লোকটার গায়ে হলুদ গেছে। চিত্রা সেই শোক সামলাতে না পেরে সুইসাইড করতে গেছিল। মরতে মরতে গিয়েও বেচারি বেঁচে ফিরেছে। এখন শান্ত আর তাসরিফ গেছে সাজিদ স্যারকে তুলে আনতে। পাখির মাথায় হাত, সে শশব্যস্ত উঠে দাঁড়ালো। দোস্ত, এসবের মধ্যে আমি নেই। বলি সে ভাগলো। তন্ময় আর শুভ ফ্যাল ফ্যাল করে চেয়ে দেখলো পাখির প্রস্থান ত্যাগ করা। শুভ তন্ময়কে জিজ্ঞেস করলো, ও এমন করে ভাগলো কেন? সাজিদ স্যারের কথা শুনে নাকি নবাব ভাইকে এদিকে আসতে দেখে? তন্ময় বলল, আশ্চর্য, আমি কি মন বিশেষজ্ঞ নাকি যে মনের কথা জানবো? তুইও যা দেখছিস আমিও তাই দেখছি, আলাদা তো কিছু দেখিনি। শুভ বুঝলো না তাতে এত রাগ করার কি আছে, নাকি তার মন খারাপ দেখে সবকিছু তেতো ও বিষণ্ণ মনে হচ্ছে। সে আর বাড়তি কিছুই বলল না, কেবল নীরবে মন রইল। নফের পাশ কাটিয়ে পাখি বেরিয়ে যাচ্ছিল। নফ ওকে এক পলক দেখে শীষ বাজালো। পাখি বিরক্ত সূচকে কান চেপে তোল। তা দেখে নফ ঠোঁট চিপে হাসে। এরপর বড় বড় পা ফেলে শুভের পাশের চেয়ারে গিয়ে বসে পড়ল। পায়ের উপর পা তুলে নাচাতে নাচাতে ডান হাতের তর্জনীর আঙ্গুলের মাথায় চাবি রিং খুঁড়িয়ে খুঁড়িয়ে জিজ্ঞেস করলেন, কোনটায় আমার বউরে দিয়ে স্যাড এন্ট্রি গান শেখাচ্ছিল শুনি? আমি থাকতে আমার বউ কেন বিরহের গান গাইবে? আমি কি ঠাডা পড়ে মরে গেছি, না তাকে ছেড়ে চলে গেছি? কোনটা? শুভ একটুখানি কাঁচোমাচো করে বলল, আমরা শিখাইনি, বিশ্বাস করুন নবাব ভাই। আপনার বইয়ে শখ লেগেছে তাই গাইছে। তার মনের মধ্যে এক বস্তা বিবাহের বাতাস বইতেছে তো তাই। তিনি শক্ত করে ওকে চোখ রাঙালেন। শুভ চুপসে গেল, মুখটা করুণ করে নিল। তিনি তন্ময়কে জিজ্ঞেস করলেন, শান্ত বর নিয়ে এসেছে? এখনো না ভাই। ঠিক আছে, আসলে ছোট করে একটা মিস কল দিও। এখন একটুখানি ঘুমাবো, কেউ ডিস্টার্ব করবে না। সময়গুলো ধীরে ধীরে চলে যাচ্ছে, সেই সঙ্গে বাড়ছে দূরত্ব। নফ এখন আর রাস্তাঘাটে পাখিকে তেমন একটা বিরক্ত করে না। ওকে দূর থেকে দেখলে কেবল নিনিমেষ তাকিয়ে থাকবে, তবে কোনো কথা বলবে না। আকাশের দোকানটিতে নিয়মিত বসা ওনার একটি রোজকার রুটিন হয়ে গিয়েছে। সেখানে বসে নীরবে করে যান কত শত অপেক্ষা, কিন্তু এই অপেক্ষা কিসের? এর শেষ কোথায়? পরদিন দুপুরের দিকে খবর আসলো কাজল রেখা নিখিলদের বাড়িতে পাখিকে যেতে বলেছে। পাখি দুপুরের দিকে গেল না, সে গেল বিকেলের দিকে। ফোলা ফোলা চোখ মুখ নিয়ে হেঁটে যাচ্ছিল। সবে ঘুম থেকে উঠেছে, এসেছে, সঙ্গে কাঁধে ছিল চোখ। বেশ বড় হয়েছে সে, সেই সঙ্গে রূপের ছাটাও বেড়েছে। বেশ সুন্দর করে কথা বলতে শিখে গেছে। পাখি নিঃসঙ্গ জীবনে সেই ছিল একমাত্র বন্ধু যে এখন পর্যন্ত আছে। নিখিলদের ঘরের ভিতরে ঢুকলো না সে, বাড়ির আঙিনায় বসেই শুনতে পেল ঘরের ভিতরে অসংখ্য মানুষের কোলাহল। সে অত কোলাহল পছন্দ করে না, তাই চুপচাপ বৈঠকখানে গিয়ে বসে পড়ল। সেই মুহূর্তে নওয়াফ আসলো। নওয়াফকে দেখে সুখ রাঙা ঠোঁট দুটি রাঙিয়ে নাড়িয়ে ছাপটিয়ে ছাপটিয়ে চেঁচিয়ে চেঁচিয়ে ডাকল। পাখির মেজাজ চটেই গেল। সে সুখকে চোখ রাঙালো, সুখ থামল না, উড়ে গেল। উল্টো উড়ে গেল নওয়াফের কাছে। তার চওড়া কাঁধের উপর গিয়ে ডানা ছাপটিয়ে বসে পড়ল। নওয়াফ সুখকে দেখে এক মুঠো হাসলা। তিনি ডালিম খাচ্ছিলেন। সে ডালিমের উপর গিয়ে ঠোকর বসালো। কয়েকটি ডালিমের বীজও মুখে তুলে নিল। পাখি এগিয়ে গেল সুখের দিকে, চোখ রাঙিয়ে বলল, সুখ, চলে আয় বলছি। ওসব খেলে তোর পেট খারাপ করবে। সুখ শুনল না। নওয়াফের ইচ্ছে নেই সুখকে দিয়ে দেওয়ার। তা দেখে পাখির প্রচন্ড রাগ লাগলো। সে সুখকে রেখে থা থা করে চলে গেল। নওয়াফ পাখির গমনের পথের দিকে সে সুখকে বলল, কিরে সুখ পাখি, আমারে দেখলেই তোর শুরু হয় কাঁধে চড়ার যত নাচানাচি। তোর মালিকের আবার বেশি পছন্দ ছিল আমার চওড়া বুকখানি। তোর পছন্দ হলো কাঁধ। পাখি নওয়াফের কথা শুনে থেমে যায়। পরক্ষণে ভেতরে গিয়ে ঢুকে গেল। ভেতরে ঢুকে দেখলো পুরো তালুকদার বাড়ির গোষ্ঠী শুধু ড্রয়িং রুমে উপস্থিত। পাখিকে কাজল রেখা তার পাশে বসতে বলল। পাখি নিঃশব্দে বসলো। কাজল রেখা পরিচয় করিয়ে দিল। এ হলো আমার ছোট মেয়ে অনন্যা, এবার এলএলবি ফাইনাল দিবে। এই তো আর কয়েক মাস পর ওর পরীক্ষা। যাই হোক, সে খুব ব্যস্ত মানুষ, তাকে পাওয়া গেছে এটাই অনেক। যেহেতু নিখিলের গুরুজন বলতে আপনারাই, তাই সকলে মিলে বিয়ের ডেট ঠিক করুন। পাখি ওর আমাকে বলল। পাখি আমাকে এখানে ডেকেছো কেন?
তোর বোনের বিয়ের ডেট ঠিক করা হচ্ছে আর তুই থাকবি না? জবাব দেয় না। সে নীরবে উঠে দাঁড়ায়, যাওয়ার আগে বলে যায়। ডেট ঠিক হলে জানিয়ে দিও, সব কিছুর ব্যবস্থা হয়ে যাবে। নিখিল বলল, পাখি ঠান্ডা শরবত অন্তত খেয়ে যা। পাখি পিছু ঘুরে তার ছিল হাসল। নিখিলের পরিবারের সবাই অবাক নজরে সে হাসিটুকু দেখল। মেয়েটাকে তারা যখন দেখেছিল তার সঙ্গে বর্তমানে মেলানোটা প্রচুর কঠিন। অনেক পরিবর্তন হয়ে গেছে, যতটা তারা আসলে কামনা করেনি। অবশ্য টকশোতেও দেখেছিল কি করা আর আত্মঅভিমানী। পাখি এগিয়ে এসে নিখিলের মুখোমুখি হয়ে বলে, নিখিল ভাই, খুনি বংশের সঙ্গে সম্বন্ধ করছি। এটাই আপনার 7 পুরুষের ভাগ্য ভালো। সেখানে কিনা খেতে বসবো অসম্ভব, পেটে আধো হজম হবে না, বদহজম হবে। তাছাড়া আমার রুচিও নেই। বলি সে বেরিয়ে গেল। ততক্ষণে এই গুরুজনরা সকলে মিলে স্তব্ধ হয়ে গেল। তারা চাইছিল কাজল রেখা কিংবা নিখিলের জবাব দিক, কিন্তু তেমনটি কিছুই হলো না। কাজল রেখা কোনো পাল্টা জবাব দিলেন না, এমনকি নিখিলও না। কাজল রেখা আরও নিজেরও ইচ্ছে ছিল না এ বাড়িতে আসার, কেবল বিয়ের বিষয় বলে এসেছেন। পাখি বাইরে বেরিয়ে দেখলো সুখ নফের চুলের মধ্যে বাসা বানিয়ে শান্তিতে বসে আছে। একটা ডিম এনে মাথায় দিয়ে দিলেই ষোলকলা পূর্ণ হয়ে যেত। একদম পাখির বাসার মতনই দেখাতো। সুখ লোকটাকে এত বিরক্ত করছে, জ্বালাচ্ছে, তবুও তিনি সুখকে ধমক ছড়লে না কিংবা বিরক্ত হচ্ছে না, উল্টো বসে বসে ডালিম খাচ্ছেন। পাখি তেড়ে গেল, তাতে ধত পিষে ডাকলো, সুখ, আমি চলে যাচ্ছি কিন্তু। সুখ নভের মাথায় 2-4টা ঠোকর দিয়ে উড়ে গিয়ে পাখির কাঁধে বসলো। নভ সম্পূর্ণ হতবাক, নির্বাক। যাবে যেহেতু অন্তত ভালোভাবে যা, তাই বলে ঠোকর দিয়ে উড়ে যেতে হবে কেন? এটা কেমন কথা ভাই? তিনি পিছু থেকে চেঁচিয়ে বলে উঠলেন, একদম তোর মালিকের মতন হয়েছিস সুখ। আদর যত্ন করে একটাকে মাথায় জায়গা দিয়েছিলাম, আরেকটারে বুকে, দুটোই ব্যথা দিয়ে উড়ে গেলি। পাখি পাল্টা জবাব দিল, অন্তত মানুষের মতন বিশ্বাস ভঙ্গকারী ছিলাম না। বলে সে চলে গেল। নিখিল কপাল চাপড়ালো। তার বিয়ে প্রায় হয়েই যাচ্ছে, আর এদের মান অভিমান কবে যে ভাঙবে। আজ সন্ধ্যা রাত থেকে পাখির মন খারাপ। কেন খারাপ তার ব্যাখ্যা সে জানি না। রজনীর অম্বর জুড়ে বিধে ওঠে, আলোক দেয় জমিন চেয়ে। ছবিনাস্ত আকাশে নিঃসঙ্গ মনতার পথ ধরে চেয়ে থাকে সে। সময় যেন নড়ছেই না, কমছেই না, চোখ দুটিতে ঘুম নামে না। পুরো দুপুর ভরে ঘুমিয়েছে, এখন আর ঘুম আসে না। সারাদিনের ক্লান্তি শেষে যখন ধরনের জমিনে খুটখুটে তিমিরে ছেয়ে যায়, তখন ক্লান্ত বিহীন রজনী জুড়ে চলে নৈশব্দতা, বিষণ্ণতা, সুতীব্র হাহাকার, একাকিত্বের বন্দিত্বতা। সে ভেবে দেখলো দিচ্ছে সে একা, ভীষণ একা। তার গভীর শ্বাস ফেলার চাপা আর্তনাদ, মন খারাপের গল্প শোনার জন্য কেউ নেই। এমন জীবন কি কারো হয়? হয়তো, যেমন তার হয়েছে। বেলকনিতে চুল খুলে দাঁড়িয়ে রইল সে। এক মুঠো শীতল মুরুদ এসে আলিঙ্গন করে যায় তাকে। দেহটা শীতল হলেও অগোছালো, মনটা তার আর শীতল হয় না। আকাশের দোকানের দিকে চাইল সে। আজ আর লম্বাটে লোকটাকে দেখা গেল না। রোজই থাকেন কখনো নির্ঘুম রাত জেগে, কখনো কাঠের বেঞ্চে মস্ত বড় শরীরটা পিছিয়ে দিয়ে মাথার নিচে হাত রেখে ঘুমিয়ে পড়েন। লোকটা ভাবে সে বুঝি ওনাকে দেখে না, কিন্তু না, সে দেখে। মাঝে মধ্যে আফসোস হয়, নীরবে মায়াও জাগে। লাগবে না কেন? দুটো হাত, তার দুটো দেহের ভালোবাসা তো একসময় গভীর ছিল। তার বচ্চ বলতে ইচ্ছে করে, আপনি এখানে বসে থাকবেন না, আমার গভীর অস্বস্তি হয়। ওভাবে মাথার নিচে হাত রেখে ঘুমাবেন না, যদি পড়ে যান ব্যথা পান তখন। কিন্তু সে বলে না, বলতে যায়ও না, কারণ তার আত্মসম্মান বেশি। লোকটা রোজই একটি মশার কয়েল নিয়ে আকাশের ভাই চায়ের দোকানটা বসে থাকবেন, সে সঙ্গে 1 প্যাকেট সিগারেট নিয়ে বসবেন। কখনো রবিজকে দেখা যাবে তার পাশে বসে ঝিমুতে, কখনো সাফিনকে। অয়ন অবশ্য আসে না, সে ট্রিহোম পাহাড়ায় থাকে। আজ লোকটার দেখা নেই, সারাদিনে একবারও আসেনি। হয়তো অসুস্থ, নয়তো বা অভিমান করতে শিখে গেছেন। কিন্তু কার উপর? তার উপর। করলে করতে পারে, কিন্তু সে কি ভাঙাতে যাবে? যাবে না। কেন যাবে? যে নিজেই কথা দিয়ে কথা রাখতে পারেনি। তার সঙ্গে হবে না আর মনের লেনা দেনা। মাঝরাত অবধি পাখি বেলকনিতেই ছিল, নীরব দৃষ্টিজোড়া আকাশের দোকানে খালি বেঞ্চের উপরে নিবদ্ধ ছিল, যেখানে নওয়াব সবসময় বসে থাকতো। হয়তো কিছু খোঁজার চেষ্টা করছে, নয়তো না।
এরপর সে ঘুমাতে চলে গেল। হঠাৎ শেষ রাতে দিকে অনবরত দরজা নক করার শব্দ পেল। পাখির কিঞ্চিত ভয় লাগলো। সে উঠে আগে লুকিং গ্লাস দিয়ে চেক করলো বাইরে কে আছে, কিন্তু অদ্ভুত কাউকে সে দেখতে পেল না। তাহলে কে হতে পারে? আবার শুনলো ঠকঠক করার শব্দ। সে এবার ভয় না পেয়ে সোজা রান্নাঘর থেকে বটি নিয়ে এলো। তারপর সোজা খুলতে উদ্যত হতে দরজা খোলার সঙ্গে সঙ্গে যে না কোপ বসাবে অমনি শীতল ঝঞ্ঝা দুটি হাত তাকে এসে ছো মেরে বুকের মধ্যে শক্ত করে চেপে তোল। সঙ্গে সঙ্গে সে কি করতে বলিষ্ঠ দেহটার বুকের মধ্যে সে লেপটে আছে, এমনভাবে ধরেছে তার শ্বাস প্রশ্বাস বন্ধ হওয়ার জোগাড়। সেই সঙ্গে লোকটার হৃদস্পন্দন ধকধক শব্দ সে স্পষ্ট শুনতে পাচ্ছে। ওর মাথাটা এখনো ওনার চওড়া বক্ষে একটুও ফাঁক রাখেননি তিনি। যতটা পেরেছেন বুকের মধ্যে ওকে শক্ত করে চেপে ধরে রেখেছেন, যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে। পাখির হাত থেকে বটি পড়ে যায়। সে ওনার আলিঙ্গন ছাড়াতে চাইল, কিন্তু পারল না। সবশেষ চুপ হয়ে গেল। আর শক্তি খরচ করতে গেল না, জানে পারবে না। লোকটা পুরো 5 মিনিটের মতন ওকে শক্ত করে জড়িয়ে রেখেছিল। এরপরে ওকে ছেড়ে দেন। যেভাবে এসেছিলেন ঠিক সেইভাবে বিনা বাক্যে বেরিয়ে গেলেন। পাখি পুরোই হতভম্ব, তার মাথা কাজ করছে না, সবকিছু এলোমেলো লাগছে। ঘটনার আদ্যন্ত সে কিছুই বুঝলো না। তবে লোকটা নীরব বাক্যশীল মুখটা তাকে বিচলিত করে তুলল, সেই সঙ্গে প্রচণ্ড ভাবাচ্ছেও। তখন দেখা গেল নিখিলকে হাঁপাতে হাঁপাতে এই দিকেই আসতে। পাখির দরজার সামনে এসে থেমে গেল সে। এরপরে ফ্লোরে দপ করে বসে পড়লো, বুক ধরে কতক্ষণ দম ফেলে নিয়ে জিজ্ঞেস করলো, নবাব কি তোর এখানে এসেছিল? পাখি নিখিলের উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করলো, আপনি অমন করে হাঁপাচ্ছেন কেন নিখিল ভাই? কি হয়েছে? আগে পানি খাওয়া, তারপরে বলছি। আচ্ছা, আমি পানি নিয়ে আসছি। পাখি গ্লাস ভর্তি পানি এনে নিখিলকে দিল। নিন, পানি খান। পানি খেয়ে গলা ছাড়ুন, তারপরে সবটা ক্লিয়ার করে বলুন। নিখিল পানি খেয়ে বলল, আগে বল, নবাব এখানে এসেছিল? পাখি বিনা বাকে মাথা ছাকালো। হ্যাঁ। ও, এজন্য ওভাবে দৌড়াচ্ছিল? পাখি উৎসুক হয়ে জিজ্ঞেস করলো, কোনো কিছু কি হয়েছে? আর বলিস না, রাতে দুজনে ভালোই একসঙ্গে ঘুমিয়েছিলাম। ওর শরীরটা তেমন একটা ভালো ছিল না, জ্বর জ্বর আর ঠান্ডা ঠান্ডা একটা ভাব ছিল, সেই জন্য তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল। ওমা, হঠাৎ মাঝরাতে উঠে দেখি ঘেমে টেমে অস্থির হয়ে লাফিয়ে উঠছে। এরপরে দরজা খুলে বাইরে বেরিয়ে গেল, তারপর ছুটে তোর কাছে চলে আসলো। মনে হয় তোকে নিয়ে কোনো খারাপ দুঃস্বপ্ন দেখেছিল, এজন্য তোর কাছে দৌড়ে ছুটে এসে দেখতে চেয়েছিল তুই ঠিক আছিস কিনা। একটি রেস্টুরেন্টের টেবিলের মুখোমুখি হয়ে বসা দুজন মানব, দুজনকেই কোনো এক সময়ের স্বল্প পূর্ব পরিচিত মনে হয়। হয়তো কাল ভদ্রে দেখা হয়েছিল, কিংবা চলতি পথে এক ঝলক চোখের দেখা হয়েছিল। দুজনেই লম্বা একটা সময়ের দেওয়ালে ধরে নীরব রইল, মনতার শিখর ধরে। কেউ আগে কিংবা পরে কথা বলল না। তিনি ফোন টিপছে, নীরবতার দেয়াল ছিঁড়ে নওয়াফি সর্বপ্রথম নিবৃত ও ধূর্তবান মস্তিষ্কে প্রশ্ন করল, পাখি কোথায়? বলেই তীরের ন্যায় সোচালো অক্ষিজোড়া তিনি উপর তাক করে নেন। তৎপর বলিষ্ঠ ও পেশিবহুল শরীরটা তিনি চেয়ারে হেলিয়ে দেন। ওনার কণ্ঠস্বর খুবই সূক্ষ্ম হলেও বেশ স্বাভাবিক ও ঠান্ডা, তবে রাগের আভাস কণ্ঠে কিছুটা প্রকাশ পায়। তিনি কিছুক্ষণ ওনার শক্ত মৌন মুখটার দিকে চেয়ে থাকলো, তথায় সে দৃষ্টিজোড়া নামিয়ে নিয়ে ফোন টিপতে টিপতে জবাব দিল, জানি না। কথাটি বেশ সাবলীল ও স্বাভাবিক শোনালো ও তিনি ঠিক স্বাভাবিক নিতে পারলেন না। মস্তিষ্কের নিউরনে ঠিক একটা কোণা জুড়ে গাঢ় সন্দেহ চলে বাঁকা। যদিও উনি এ বিষয়ে একেবারে 100% শিওর নন, তিনি বুক ফুলে দম ফেলে নেন। এত দৈবতীত মেইন রাস্তার দিকে দৃষ্টিজোড়া টেনে ঘুরিয়ে নিলেন। আজ যানজট রাস্তাটি কোলাহল মুক্ত, জনমানবহীন। যদিও দু একটা শাসা করে অটো যেতে দেখা যায়, পরপরই আবার শুনছেন খালি রাস্তাটিকে নৈশব্দে নিস্তব্ধতা গ্রাস করে নেন। রেস্টুরেন্টটি মূলত মেইন সড়কের সঙ্গে থাই গ্লাস দিয়ে দেখা যায় জ্যামবিহীন সড়কটি। পাশে চায়ের দোকান, জটকা বেঁধে লম্বা বেড়, সেখানে একজন লোক বেলুনওয়ালা দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছিল। পাশেই একটি 2 বছরের মতন বাচ্চা হবে, বেলুনের দিকে তাকিয়ে এক ঝলক হাসে। বেলুনওয়ালা একটুখানি মুচকি হেসে একটি বেলুন খুলে বাচ্চাটির হাতে তুলে দিল। বাচ্চাটির সঙ্গে সঙ্গে প্রচণ্ড খুশি হলো, খুশিতে একবার লাফিয়ে উঠলো। ওনার কাছেও দৃশ্যটি অসম্ভব ভালো লাগলো। তিনি চক্ষু দুটো তিনি দিকে ফের ঘুরিয়ে ফিরিয়ে আনলেন। তিন্নির দিকে কিয়ৎ পরিমাণ তাকিয়ে এক ফোঁটা ম্লান হাসলেন। এরপর
ধূর্তমান চোখ দুটো নাড়ে জিজ্ঞেস করলেন। জানো না? না না জানার ভান ধরছো কোনটা? তিনি চট করে সঙ্গে সঙ্গে ওনার কথা জবাবে উত্তর দিল না। মুঠো ফোনটি আগ বাড়িয়ে ব্যাগের ভেতরে ঠুকিয়ে নিল, তারপরে টেবিলের দিকে সামান্য পরিমাণ ঝুঁকে গুরুতর ভঙ্গিমাতে বলল, আমি ভান ধরি না কিংবা ধরার চেষ্টাও করি না। আমি স্পষ্টবাদী, যতটুকু বলি নির্ভেজালে স্পষ্ট করে বলি। বলেই সে বলিষ্ঠ দেহের লোকটার মুখের দিকে জবাবের আশায় রইল। তিনি ছোট্ট করে কফিতে চুমুক বসালেন, টিস্যু দিয়ে উষ্ঠ জোড়া মুছে নিয়ে গুরুগম্ভীর মুখটাতে বললেন, গুড, বাট আমার বিলিভ হয় না। সত্যি জানো না? দেখুন স্যার, হয়তো আপনার সঙ্গে দেখা হওয়াটা আমার কাকতালীয়তা, তবে এটা সত্য যে অনন্যার খবর আমি সত্যি জানি না। গত 1 সপ্তাহ যাবৎ তার সঙ্গে আমার কোনো যোগাযোগই হয়নি। তিনির কথা উনি কতটুকু বিশ্বাস করেন সেটা ওনার তীক্ষ্ণ গম্ভীর মুখোশ বাড়ি দেখে আন্দাজ করা গেল না। তিনি বরঞ্চ বুকের মধ্য থেকে টেনে এক গভীর দম ছাড়লেন, এরপরে ক্ষণকাল মৌন রয়ে জিজ্ঞেস করলেন, তাহলে রঙ্গন জানে? তা বলতে পারবো না। ও কি মাঝে মধ্যে এমন গুম হয়? কে? কি আর হতে পারে, একজন নারী ছাড়া যে প্রতিনিয়ত নওয়াব তালুকদারের মতন একজন শক্ত হৃদয় লোককে নাকে দড়ি দিয়ে ঘুরিয়ে ছাড়ে। ওনার কথা শুনে তিনি হু হু করে হেসে দিল। তুমি হাসছো আর এইদিকে আমার দম বন্ধ হওয়ার জোগাড়। তবুও ভালো স্যার, আপনাকে নাকে দড়ি দিয়ে ঘোরানোর মতন কেউ একজন আছে, কিন্তু আমার তো তাও নেই। তিনি থামল, মুখ গোল করে শ্বাস পেল। পুনরায় সে বলল, জানেন স্যার, অনন্যা যখন আমাদের হলে প্রথমবার এসেছিল, আমি ওকে দেখে একটুখানি বিরক্ত হয়েছিলাম, চড়ও মেরেছিলাম একটা। কিন্তু দিন যত যেতে লাগলো বুঝে গেলাম মেয়েটার বুঝি এই ধরনীতে কেউ নেই। ওর মুখটা সর্বসময় বিষণ্ণ থাকতো, তার দেহটা রক্তশূন্য সাদা ফ্যাকাশে মনে হতো, চোখ জোড়া বড্ড উদাসীন দেখা যেত, যেন তার ভেতরে কোনো প্রাণ নেই, বাঁচতে হচ্ছে তাই খাচ্ছে। মুখে কোনো হাসি ছিল না, বাম হাতটিতে অসংখ্য ব্লেড দিয়ে কাটার দাগ ছিল। হয়তো বহুবার সুইসাইড করতে চেয়েছিল, ভাগ্যক্রমে বেঁচে ফিরেছে। মাঝে মধ্যে গভীর রাতে ওর ফুপানো চাপা আর্তনাদ শুনতে পেতাম। বালিশ ভিজিয়ে কাঁদত, কখনো মনের কষ্টে কাঁদত, কখনো দুঃস্বপ্ন দেখে লাফিয়ে উঠত। এরপরে আব্বা আব্বা বলে ঠোঁট ফুলিয়ে গাল ভিজিয়ে কাঁদত। আমি অবাক হয়েছিলাম, মানুষ মা মা বলে কাঁদে, আর সে সেখানে আব্বা আব্বা বলে কাঁদছে। আমার কেন জানি ওর প্রতি বড্ড মায়া লাগতো। দিন যত গেল ওর মায়ায় আটকে গেলাম। ভাবতাম, আহারে, এতটুকু একটা মেয়ে, তার এত কষ্ট কিসের, কিসের এত বিষাদর। এরপরে যখন সত্যটা সামনে এলো, থ মেরে রইলাম। ছোট্ট একটা মেয়ের ওপর দিয়ে এত কিছু বয়ে গেল, তবুও মেয়েটা বেঁচে আছে। এটা কজনে পারে? বিশ্বাস করুন, ওর জায়গায় যতবার নিজেকে বসাতে চেয়েছিলাম, মরা ছাড়া আর কোনো রাস্তা খুঁজে পাইনি। আর সেখানে মেয়েটা শক্ত হাতে জীবনের হাল ধরে একটু বাঁচতে কত কিছু করে গেল। আজ সে সফলও হয়েছে। জগতের নিয়মই এটা, কষ্ট করো, ধৈর্য ধরো, সফলতা আসবেই। সে কষ্টও সহ্য করেছে, ধৈর্যও ধরেছে। আজ সে তার জীবনের আসল স্বাদ খুঁজে পেয়েছে। সেদিন টকশোতে আপনাদের অনুষ্ঠানটি দেখেছিলাম। অনন্যার প্রতিটি কথা, যুক্তি, অভিমান, অভিযোগ আমার মতন শক্ত হৃদয়ের একজন নারীকে পর্যন্ত কাঁদিয়ে ছেড়েছে। যতটুকু আপনাদের দুজনের কথা শুনলাম তাতে বুঝলাম আপনার দোষ 90%, অনন্যা 10%। অনন্যা সেদিন আপনার কথা শোনেনি, আর আপনিও অনন্যাকে দেওয়া ওয়াদা রাখেননি। ওর প্রতি আপনার একটু সিরিয়াস হওয়া উচিত ছিল। বিবাহের মতন এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার আগে অনন্যার সঙ্গে আপনার বোঝাপড়া করে নেওয়া উচিত ছিল। তাহলে হয়তো এতদিনে আপনাদের পরিপূর্ণময় একটা সুখী পরিবার থাকতো। দুজনেই কম বেশি দোষী, তবে এর ভেতরে একটা কিন্তু যেন দেখা যায়। সেটা হলো একটা নিষ্পাপ প্রাণ বলি। আপনাদের দুজনের মান অভিমানের মধ্যে একটা প্রাণ হারিয়ে গেল, অকালে ঝরে গেল। যে প্রাণটি দুনিয়াবি মায়া জড়ালো না, এক ফোঁটা আলোও দেখল না। যে গর্ভধারিণী মা তাকে পেটে ধরলো, তাকে একবার মা বলে ডাকাটাও হলো না। ও তো আপনারই রক্ত ছিল, আপনি বুদ্ধিমান। একজন স্বামী হিসেবে অনন্যার শারীরিক পরিবর্তনের কথা নিশ্চয়ই আপনার জানা উচিত ছিল, কারণ শরীর বন্ধ হওয়ার পরেই গর্ভে বাচ্চা আসে। আমি আর গভীরে গেলাম না, আপনি বুঝে নেন।
বিশেষজ্ঞদের মতে গর্ভবতী নারীরা এই লম্বা একটা জার্নিতে মানসিক সমস্যায় ভোগে বেশি। তারা এ সময়ে চায় একজন স্বামীর সাপোর্ট, তার সান্নিধ্য, যেটা অনন্যা পায়নি। উল্টো পেয়েছে সকলের থেকে মানসিক আঘাত, শারীরিক আঘাত, যেটা ওর পাওয়ার কথা ছিল না। যাক সেসব কথা। জীবনে যা কিছু সম্মান ক্ষমতা অর্জন করেছেন তার মধ্যে একটা চরম সত্যি কি জানেন? আপনি ব্যর্থ একজন পুরুষ। আমার কথায় আপনার রাগ হতেই পারে, তবু আমি সত্যি বলতে ভয় পাই না। যে নিজের স্ত্রীকে নিরাপত্তা পর্যন্ত দিতে পারে না, তার মতন পুরুষ দিয়ে কি করে? রঙ্গন ভাইকে অনন্যা কিন্তু এমনিতেই এত গুরুত্ব দেয়নি। কেন দিয়েছে জানেন? কারণ রঙ্গন শুধু রঙ্গন ভাই নয়, অনন্যার আস্থা, ভরসার একটা আশ্রয়স্থল, অংশ ছিল। ওকে প্রেরণা দেওয়ার একটা উৎস ছিল। আপনার অনুপস্থিতিতে সে অনন্যাকে সর্বদিক দিয়ে আগলিয়ে রেখেছে, বিপদে ঢাল হয়ে সামনে দাঁড়িয়েছে, জেলও খেটেছে। এসব সে অনন্যার জন্য নিঃস্বার্থভাবে করেছে, কোনো কিছু পাওয়ার আশায় নয়। এজন্য অনন্যা রঙ্গন বলতে পাগল। দেখো তিন্নি, আমি মানছি সেসব সত্য, এটা কখনো অস্বীকার করিনি। হয়তো তোমার কথা সঠিক, অতীতে যেসব ঘটে গেছে চাইলেও সেসব এখন আর ঠিক করা সম্ভব নয়। আর আমিও পিছনে যেতে চাই না, নতুন করে সব কিছু ভাবতে চাই, করতে চাই। তার সঙ্গে যা হয়েছে সেজন্য আমি দায়ী মানলাম, কিন্তু আমি নিজেও অনুতপ্ত, নিজের ভুলে কিংবা অন্যের ভুলে। আমি আজ এসেছি তোমার কাছে একটা আবদার নিয়ে। তুমি পাখির খুব কাছের মানুষ, বোঝাও না ওকে একটু। তুমি যদি বোঝাও ও বুঝবে। আপনি যেহেতু বলেছেন, সেক্ষেত্রে তাকে আমি বোঝাতে পারি, তবে জোর খাটাতে নয়। সে আমার পছন্দের একজন, তাকে কোনো কিছুর জন্য জোর করা আমার রাইট নেই। যেহেতু আপনারা হাজব্যান্ড ওয়াইফ, আমি চেষ্টা করব সম্পর্কটা যেন নষ্ট না হোক। এখন আসি, আমার যেতে হবে। ঠিক আছে। পাখি ফিরল ঠিক 4 দিনের মাথায়। ফেরার পর থেকে বেশ স্বাভাবিক আচরণ করতে শুরু করে দিলেও যেন কিছুই হয়নি, অথচ বিশাল এক বড় ঝামেলা ঘটে গেল। মূলত মুক্তি আর নিখিলের বিয়ের দিনের ঘটনা। কথা ছিল যেহেতু বিয়ের আয়োজন একসঙ্গে করা হচ্ছে, তাহলে অর্ধেক ভার পাখি বহন করবে আর পাখি অর্ধেক নিখিল। কিন্তু বিয়ের দিনে গিয়ে দেখলো ঘটনা উল্টো। পাখি যে চেক নিখিলকে দিয়েছিল তার থেকে কোনো টাকাই খরচ করা হয়নি, উল্টো নিখিল আর মুক্তির বিয়ের সকল ভার নওয়াব বহন করেছে। এটা শোনার পর পাখি নিখিলের কাছে জবাবদিহিতা চাইতে যায়। এরপরে এক কথায় দুই কথায় সব মিলিয়ে দুজনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়ে যায়। সে তর্কাতর্কি রেশ ধরে পাখি আর বিয়েতে উপস্থিত থাকেনি, রাগ করে বেরিয়ে যায়। এরপরে থেকে পুরো 4 দিন কার সঙ্গে যোগাযোগ ছিল না, পুরাই নিরুদ্দেশ ছিল সে। মুক্তি বিয়ে হয়ে গিয়েছে প্রায় 1 সপ্তাহ হতে চল, অথচ মনটা তার ভীষণ খারাপ। পুরনো সেই ঘটনার রেশ ধরে পাখি এখন পর্যন্ত তার সঙ্গে কথা বলেনি, আর বলবে কিনা সে জানে না। এর ভিতরে চলে গেল আরও 2 মাস। পাখির LLB ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে, এমনকি পরীক্ষার ফলাফলও ঘোষণা করা হয়েছে। তার পয়েন্ট ছিল 4.68। বর্তমানে সে LLB কমপ্লিট করার পর ভ্যাকেশন স্টাডিজ BVS পরীক্ষার জন্য পূর্ব প্রস্তুতি নিবে। পুরো 1 বছরের মতন লাগবে। এরপরে আরও কিছু ধাপ আছে, সেগুলো অতিক্রম করতে পারলে সে সনদপত্র লাভ করতে পারবে। তারপরে আর তাকে পিছু ফিরতে হবে না, তার আব্বার স্বপ্ন পূরণ হবে, সে অ্যাডভোকেট অনন্যা রহমান হবে। ভাবতে শান্তি লাগছে। দিনটি ছিল শনিবার। সারাদিনের ক্লান্তির পর কাজ করে পাখি যখন বাড়ি ফিরছিল, তখন তার আম্মা পথের মধ্যে হঠাৎ ফোন করে বসলো, বললো একটু পা চালিয়ে এসে যেন মৃধা বাড়িতে দ্রুত একবার আসে। পাখি অবশ্য কথা রাখলো, বিরক্তিতে গেল না। নিজের বাসায় না গিয়ে সোজা গেল আগে সে মৃধা বাড়িতেই ঢুকলো। সেখানে গিয়ে দেখলো ঘর ভর্তি অতিথি। তালুকদার বাড়ির একটা মানুষও যেন বাদ নেই, এ বাড়িতে আসেনি। ছোট থেকে বুড়ো সব, এমনকি মেজবান তালুকদার এসেছে। কাজল রেখাকে ঘরের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। মুক্তি, মুস্কান আর ইচ্ছে মিলে সবাইকে নাস্তা দিচ্ছে। মেজবান তালুকদার শরবত খেতে খেতে জানালা দিয়ে কাজল রেখার দিকে উকি মেরে তাকালো, অথচ সামনে তার বউ বসা। তার দিকে ফিরেও দেখলো না পর্যন্ত। তিনি কাজল রেখাকে দেখতে ব্যস্ত। কত সুন্দর সুশ্রী মুখটা! আহ, এই নারী কেন তার হলো না? তাকে পেলে কি খুব বেশি ক্ষতি হয়ে যেত? হতো না, বরং জীবনে স্বর্গময় হতো। নিখিল মেজবান তালুকদারের দৃষ্টি অনুসরণ করে জানলা দিয়ে বাইরে তাকালো। দেখলো এক দৃষ্টিতে মেজবান তালুকদার কাজল রেখাকে দেখে যাচ্ছে। সে কপাল চাপড়ালো।
এরা বাপ ছেলেরা স্বভাব আহার পরিবর্তন হলো না। সে মেজবান তালুকদারের মনোকর্ষণ পেতে খুব খুব করে কেসে উঠল। এরপর বলল, চাচ্ছু, এখন আবার কাজল রেখা খালাকে দেখে এসব ভেবো না যে সে কেন তোমার হলো না। সে যদি তোমার হতো তাহলে তোমার ছেলেও হতো না, আর কাজল রেখা খালারও বিয়ে হতো না। আর এজন্য তোমার ছেলের আর ছেলের বউয়ের লঙ্কা ঝঙ্কা কাণ্ডর কারখানা দেখা তখন আমাদের জন্য মিস হয়ে যেত। তোমার আর মন্ত্রী হয়ে ওঠা হতো না।